এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হোয়াট? তুমি উজান চৌধুরীর ওয়াইফি হয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে চাও? সিরিয়াসলি? পিঠে চেলাকাঠের বাড়ি পড়েনি বলে সাহস বড্ড বেড়ে গেছে, তাই তো? এমন করছেন কেন? আপনি তো আমায় বউ বলে মানেনই না। এমনকি আপনার কাছে গেলেও নাকি আপনি বড্ড বিরক্ত ফিল করেন। সেই জন্যই ভাবছিলাম একটা প্রেম করব, তারপর আপনাকে। মৌবাকি কথা শেষ করার আগেই উজান আচমকায় তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। তারপর এক হিংস্র বাঘের মতো গর্জন তুলে আমার থেকে মুক্তি চাইলে তোর জিহ্বার রক টেনে ছিঁড়ে ফেলবো। তুই অনলি অ্যান্ড ওয়ান উজান চৌধুরী, জাস্ট মাইন্ড ইট। উজান মেয়ের গাল এতটাই জোরে চেপে ধরেছিল যে মেয়েটা ব্যথায় কুকড়ে উঠল। সে ছটফট করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু উজান তাকে ছাড়লো না, বরং রাগে গজগজ করতে করতে বলল, নেক্সট টাইম যদি অন্য কোনো পুরুষের কথা তোর ওই মাথায় এনেছিস, তবে তোকে নিজ হাতে খুন করবে এই উজান চৌধুরী। কথাটা শেষ করেই উজান বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাগের মাথায় সে এত জোরে গাল চেপে ধরেছিল যে মুহূর্তেই মোর ফর্সা গাল দুটো রক্তিম লাল হয়ে উঠল। মোর চোখ পেয়ে এবার অজস্র অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটা কিছুতে নিতে পারছে না উজানের এই ছোট ছোট কথায় আঘাত। একটা মানুষ কি এভাবে বাঁচতে পারে, যে সম্পর্কে না আছে কোনো ঠিক ঠিকানা আর না আছে একটুখানি ভালোবাসা? এভাবে জোর করে তো কোনো সম্পর্ক টিকে থাকে না। ফুপে ফুপে কাঁদতে কাঁদতে একসময় মেঝেতে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়লো। আর কিছুক্ষণ পর উজান তার সেই রাগী মুখখানা নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকেই তার কপাল কুঁচকে গেল। পুরো রুম অন্ধকার। সম্ভবত মৌ রুমের লাইট অফ করে ঘুমিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে রুমের লাইটটা জ্বালালো। আলো ফুটতে এসে দেখলো মৌ মেঝেতে একদম গুটিসুটি মেরে শুয়ে আছে। মেয়েটার এমন মলিন বিষণ্ণ মুখখানা দেখা মাত্রই উজানের বুকের ভেতরটা এক নিমিষে মোচড় দিয়ে উঠল। সে দ্রুত মৌয়ের সামনে এগিয়ে গিয়ে তাকে পাজা কোলে করে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। মৌয়ের এই বিধ্বস্ত রূপ দেখে মুহূর্তের মধ্যে উজানের সব রাগ কর্পূরের মতো উবে গেল। সে তড়িঘড়ি করে মুখে বিছানায় নিয়ে গিয়ে পরম যত্নে শুয়ে দিল। মনে মনে এক তীব্র অনুশোচনা জাগলো তার। রাগের মাথায় মেয়েটাকে সে বড্ড বেশি হার্ট করে ফেলেছে, কিন্তু সে তো এমনটা চায়নি। আসলে নিজের পজিটিভনেসের কারণে রাগটা সে কন্ট্রোল করতে পারেনি। উজান আলতো করে ঝুঁকে মেয়ের সারা মুখমণ্ডলে অজস্র চুমুতে ভরিয়ে তুলল। কাঁপা কাঁপা হাতে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখলো। খেয়াল করলো মেয়েটার শরীরটা বেশ ঠান্ডা হয়ে আছে। বিকেলে এই বৃষ্টিতে বেশি ভেজার ফল এটা। রুমের জানালাগুলো খোলাই ছিল, সেখান থেকে তীব্র ব্যাগে ঠান্ডা বাতাস এসে বারবার মুখে কাঁপে তুলছিল। এটা দেখে উজানের নিজের উপর আরো রাগ হলো। সে মুখে ভালো করে কম্পিউটার দিয়ে ঢেকে দিয়ে রুমের সব জানালা লক করে দিল। তারপরে আবার সে প্রিয়তমের পাশে ঝুঁকে বসলো। কিছু সময় তার নিষ্পাপ মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকে থেকে উজান নিজের গুনগুন করে উঠল, তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। এইটুকু গিয়ে নিজের পাগলামিতে নিজে মৃদু হাসলো উজান। মেয়েটাকে সে অসম্ভব রকম ভালোবাসে, অথচ মুখে তা স্বীকার করতে তার বড্ড অনীহা। লুকিয়ে লুকিয়ে তাকে দেখা, সামনাসামনি তাকে আড়াল করা, আবার চোখের পলক একটু দূরে গেলেই উজান অস্থির হয়ে ওঠে। মানুষ বলে প্রথম ভালোবাসা ভুলে দ্বিতীয় ভালোবাসা কখনোই নাকি ততটা গভীর হয় না। তবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। উজানের কাছে তার প্রথম ভালোবাসার চেয়েও এই দ্বিতীয় ভালোবাসা অনেক বেশি গভীর ও তীব্র। প্রথম জনের চেয়েও এই দ্বিতীয় নারী তার জীবনে শ্রেষ্ঠ। এই মেয়েটা যদি কোনোদিন জানতে পারে যে প্রফেসর উজান চৌধুরী তাকে পাওয়ার জন্য কতটা পাগলামি করত, তবে সে কি নিজেকে সামলাতে পারবে, নাকি খুশিতে আত্মহারা হয়ে পড়বে? পিচ্ছে মেয়েটা নিজেও জানে না উজান তাকে নিজের করে পাওয়ার জন্য পর্দার আড়ালে কি কি করেছে। এসব জল্পনা কল্পনা ভাবতে ভাবতে উজানের ফোনে একটা মেসেজ এলো। সে আর দেরি না করে পরম মমতায় ময়ূর কপালে ও ঠোঁটে আলতো করে ছোঁয়া দিয়ে কক্ষ ত্যাগ করলো। আর রাত তখন প্রায় 9টা। ইফাত আর তন্ময় লেকের পাড়ে বসে আছে বলে ভুল হবে, তারা দুজন উন্মুখ হয়ে অপেক্ষা করছে উজানের জন্য। এই জায়গাটা তাদের 3 বন্ধুর খুব পছন্দ। বেশিরভাগ সময় অবসরে তারা এখানে এসে আড্ডায় মেতে ওঠে। হঠাৎই সেখানে উজানের আগমন হলো।
সে 8 ঘন্টা দেরি করে আসায় তন্ময় গুনে গুনে 4টা থাপ্পড় বসিয়ে দিল তার পিঠে। উজান কোনো প্রতিবাদ না করে চুপচাপ দুজনের মাঝে পা ঝুলিয়ে বসে পড়ল। তন্ময় ততক্ষণে চেঁচিয়ে উঠল, শালা ভণ্ড, এ নাকি বউ মানে না, অথচ বউকে রেখে আমাদের কাছে আসতে তার 18 ঘন্টা লেগে যায়। এতক্ষণ কি করছিলি তুই? হ্যাঁ, উজান কোনো উত্তর না দিয়ে শুধু মুচকে মুচকে হাসতে লাগলো। তার সেই রহস্যময় হাসি দেখে তন্ময় আরও রাগান্বিত হলো। সেই ফাতকে উদ্দেশ্য করে বলল, ইফা তোকে হাসতে বারণ কর, নয়তো গুলি করে ওর খুলি উড়িয়ে দেব। বিয়ে করে এখন পুরো বউ পাগল হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ভাবির সাথে রোমান্স করে এলে নাকি? ইস, কি কপাল তোর! ঘরে বউ থাকা মানে সব টেনশন দূর। আমার কপাল যে কবে একটা বউ জুটবে। উজান এবার ধমকে ওঠে, চুপ কর শালা, এমনিতেই পিচ্চিকে ধমকিয়ে দিয়ে এসেছি, আবার রোমান্স মারাস? দূরে গিয়ে মর। তন্ময় অবাক হয়ে জিজ্ঞেস করলো, বেচারাকে আবার ধমকেছিস কেন? কেন আবার? শালি আমাকে রেখে নাকি অন্য পুরুষের সাথে প্রেম করতে চাই। ইচ্ছে করছিল মেরে তক্তা বানিয়ে ফেলি। নেহাত বউটা পিচ্চি, তাই কিছু করতে পারিনি। প্রেম করতে চেয়েছে বলে তোর এত রাগ হচ্ছিল কেন উজান? তুই তো ভাবিকে ভালোবাসিস না। কথাটা বেশ তাচ্ছিল্যের সুরেই বলল ইফাত। সে এতক্ষণ স্থির হয়ে পানের দিকে তাকিয়েছিল। সেখানে বসে আছে ঠিকই, কিন্তু তার মনটা বড্ড ভারী। ইফাতের এই আকস্মিক প্রশ্নে উজান ভ্রুজোড়া কুচকে তার দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে আওড়ায়, ভালোবাসি না বলে কি ও যা ইচ্ছা তাই করবে? সম্ভাবনা না থাকলে পিটানোই ভালো, কারণ সময় মতো থামতে না পারলে ক্ষয়ের পরিমাণ শুধু বাড়তেই থাকে। কিছু সম্পর্ক থাকে যেগুলোর শুরুটা খুব সুন্দর হয়, কথা, হাসি, অভিমান সবকিছুতেই একটা আলাদা মায়া থাকে। মনে হয় এই গল্পটা হয়তো অনেক দূর যাবে, কিন্তু সময়ের সাথে সাথে বুঝে যেতে হয় সব গল্প শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য তৈরি হয় না। কিছু গল্প মাঝপথে থেমে যাওয়ার জন্যই আসে। তখন জোর করে ধরে রাখলে শুধু কষ্টটাই বাড়ে, অভিমান জমতে থাকে, আর ধীরে ধীরে শুধু সুন্দর স্মৃতিগুলো ভারী হয়ে যায়। তাই কখনো কখনো সাহস করে থেমে যাওয়াটাই ভালো, কারণ থেমে গেলে অন্তত স্মৃতিগুলো সুন্দর থাকে। হয়তো তুই বুঝবি না ভালোবাসা কি, তবে তোর বিপরীত পাশের মানুষটা ঠিকই জানে নামহীন সম্পর্কে থাকা কতটা কঠিন। না তাকে বুকে জড়িয়ে রাখা যায়, আর না তাকে দূরে সরিয়ে দেওয়া যায়। এটুকু বলে থামলো ইফাত। উজান ও তন্ময় দুজনে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। ইফাত আবার উজানের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানিস সুজান, আমি আর ভাবি দুজনেই সেম। আমাদের দুজনের গন্তব্যও সেম, শুধু মানুষটা ভিন্ন। সে তোকে যতটা চায়, আমিও আমার ফুলকন্যাকে ঠিক ততটাই চাই। যদিও ভাবির চেয়ে বড় দুর্ভাগা আমি। সে অন্তত তোর সাথে একই ছাদের নিচে একই রুমে তোর সাথে গলাগলি পাগলামি করতে পারে, তোকে মন খুলে ভালোবাসি বলতে পারে, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমার থেকে শুধু দূরে সরে যায়। যত আমি এগিয়ে যাই সে তত পিছিয়ে যায়। তবে জানিস তো, সময়ের মূল্য অসীম। ঠিক সময়ে তাকে নিজের করে না নিলে পরে সারা জীবন আফসোস করতে হবে। ইফাত কিন্তু ঠিকই বলেছে উজান, তোর নিজের সম্পর্কে নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। এভাবে তোর সংসার টেকে না। বাই দ্য ওয়ে, তুই যে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি, সে কোথায়? মেয়েটি কি এখনো আছে নাকি এতদিনে অন্য কারো গরণ হয়ে গেছে? ইফাত কপাল কুঁচকে তাকালো। উজান নিজে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, অথচ সে তার বন্ধু হয়েও কিছু জানে না। সে কৌতূহলী গলায় প্রশ্ন করলো, তুই আবার কাকে বিয়ে করতে চেয়েছিলি ওজন? এই ওয়েট, আগে কি করিস? যেসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে এসব ঝামেলা যদি এখন তোর মাথায় আসে, তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর ইয়ার ভুলে গেলি, উজানকে 2 বছর ধরে একটা মেয়ে অনবরত বিরক্ত করতো না। সেই তো ছিল উজানের দ্বিতীয় প্রেম। ইফাতের তীব্র চিৎকার শুনে উজান তড়িঘড়ি করে তন্ময়ের পিঠে একটা জোরে কিল বসালো। হোপ বেটা, তোকে কখন বললাম সে আমার দ্বিতীয় প্রেম ছিল? তন্ময় পিঠ ডলতে ডলতে উত্তর দিল, বউ করতে চাওয়া আর প্রেম করা দুটো তো সেম জিনিস। এসেছে আমার সাথে ভণ্ডামি করতে। এবার বল, সে কি এখনো তোকে বিরক্ত করে? আগের চেয়ে বেশি, বাট এখন সেটা আর বিরক্ত নয়, এখন সেটা চরম পাগলামি আর তীব্র ভালোবাসা। ইফাত সুজোড়া কুচকে উজানের দিকে তাকালো। তার কণ্ঠে কিছুটা শঙ্কা। সে গম্ভীর গলায় বলল, বলতে চাইছিস তুই ওজন?
তুই কি এনি চান্স মোভাবিকে ইগনোর করে অন্য কাউকে নিজের করতে চাস? উজান একে একে দুজনের মুখের দিকে তাকিয়ে রহস্যময় এক চিলতে হাসলো। তারপর নিজের পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে ভেসে ওঠা একটা আবছা ছবিতে আলতো করে চুমু খেলো। সেই ছবির দিকে পরম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে সে আপন মনে বলে উঠল, আমার এই ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ অধ্যায় সে, যাকে আমি খুব যত্নে রেখেছি নিজের হৃদয়ের আঙিনায়। ভালোবাসি প্রিয় দর্শিনী। উজান চৌধুরী আপনাকে অসম্ভব রকম ভালোবাসে। ইফাত এবার রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে ওঠে, জাস্ট শাট আপ হুজান, তুই আমাদের সাথে ফাজলামো করছিস? তোর লাইফে বর্তমান একজন থাকতো, তুই মনে মনে আরেকজনকে ভালোবাসিস। কেন বুঝিস না ভাবিও তোকে কতটা অসম্ভব ভালোবাসে? ইফাত রাগান্বিত কণ্ঠে বলে থামলো। উজানের মুখ থেকে এমন দ্বিচারিতার কথা শুনতে তার মোটেও ভালো লাগছে না। ছেলেটা কি সত্যি পাগল হয়ে গেল নাকি অন্য কিছু, সেটাই ভাবছে সে। ঠিক তখনই উজান নিজের ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ছবিটা বন্ধুদের চোখের সামনে ধরলো। ছবিটা কিছুটা আবছা হলেও ওটা যে আর কেউ নয়, স্বয়ং মৌ, তা বুঝতে এক সেকেন্ডও সময় লাগলো না বন্ধুদের। ইফাত বিস্ময়ে ভরা চোখে চেয়ে রইল, অস্ফুট স্বরে বলল, তুই ভাবিকে ভালোবাসিস সুজান? তাহলে এই দ্বিতীয় প্রেম? একটু রিল্যাক্স হ ভাই, আমি আমার ওই মৌ পাখিকেই ভালোবাসি। তোদের কি মনে হয় এই উজান চৌধুরীর বাড়ির লোক একটা অচেনা অজানা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে, আর সেটা উজান চৌধুরী মুখ বুঝে মেনে নেবে? জাস্ট ইম্পসিবল। যেখানে আমার নিজের শার্ট পছন্দ না হলে আমি ওটা টাচ পর্যন্ত করে দেখি না, সেখানে একটা মেয়ে। অবশ্য আমার পাথরে মনে ভালোবাসার অনুভূতি নতুন করে জন্ম দিয়েছে ওই পিচ্ছি মেয়েটাই। জানিস, 2 বছর আগে যখন হুট করেই ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, তখন প্রথমে তেমন পাত্তা দিইনি, কিন্তু যখন দেখলাম সেই একই আইডি থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করে বারবার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, তখন একটু অবাক হলাম। আইডিটা ঘেঁটে দেখলাম কিন্তু অ্যাকসেপ্ট করলাম না। এরপর ফেসবুকে আমার কোনো ছবি আপলোড হলেই কমেন্ট বক্সে কোনো মেয়ে যদি আমাকে নিয়ে কিছু বলতো, হোমলি আমার এই পিচ্ছি পাগলিটা গিয়ে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। অথচ তখন সে আমার সামনাসামনি ঠিক করে চেনেও না। যেদিন ওর সাথে ইনবক্সে আমার ফার্স্ট মেসেজ আদান প্রদান হয়, সেদিন আমি প্রচণ্ড ক্ষোভ আর রাগ নিয়ে ওকে বকতে গিয়েছিলাম, কিন্তু মেয়েটার সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করতো। যদিও শুরুতে সেসব পাত্তা দিইনি, তখন উজান চৌধুরী ভালোবাসার শব্দটাকেই তীব্র ঘৃণা করত। যেহেতু মেয়েটার বয়স তখন অনেক অল্প ছিল, তাই আমি ওটাকে সাময়িক আবেগ ভেবেই ইগনোর করতাম। কিন্তু একটা অচেনা ছেলের পেছনে না ছুটে, তাকে সরাসরি না দেখেও একটা আইডির জন্য টানা 2 বছর ধরে পাগলামি করা, এটা মোটেও কোনো সস্তা আবেগ ছিল না। আমি রোজ নিয়ম করে তার মেসেজ পড়তাম, বাট কখনো রিপ্লাই দিইনি। বেশ ইন্টারেস্টিং আর অদ্ভুত ছিল মেয়েটা। অবশ্য একটা দিন ও মেসেজ না দিলে আমার নিজের ভেতরে প্রচণ্ড রাগ আর অস্থিরতা হতো। অথচ মজার বিষয় দেখ, তাকে আমি পার্সোনালি তখনও চিনতাম না। একদিনও হুট করে গায়েব হয়ে গেল। অনেক খোঁজ খবর নিয়ে পরে জানতে পারলাম মেয়েটা ভীষণ অসুস্থ। অথচ এমন অসুস্থ শরীর নিয়েও রাত 11টার দিকে সে কষ্ট করে আমাকে মেসেজ করলো। আমি সেদিন সত্যি খুব অবাক হয়েছিলাম। এটা সাধারণ কোনো পাগলামি ছিল না, এটা ছিল এক অদ্ভুত টান। তারপর ওর ওই মিষ্টি পাগলামি সহ্য করতে করতে কখন যে আমার ওই পাথরের মনটা একটা নরম ফুলে রূপান্তরিত হলো, তা আমি নিজেও বুঝতে পারিনি। তারপর গোপনে লুক লাগিয়ে রোজ ওকে ফলো করতাম। ও কিচ্ছু বুঝতে পারতো না, কিন্তু আমি রোজ দূর থেকে ভিডিও কলে ওকে দেখতাম। ভীষণ মিষ্টি একটা মেয়ে। তবে সব ছেলেদের উপর ক্রাশ খাওয়াটা ছিল ওর একটা মস্ত বড় রোগ। এটা ছিল আমার জন্য বড় ঝামেলা। তবে ও আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না। এরপর মনে মনে ভেবেই নিলাম, একা একা যেহেতু সারা জীবন বেঁচে থাকা যায় না, সেহেতু ওই পিচ্ছিটাকে নিজের ঘরের বউ বানাবো। যদিও কাজটা একটু টাফ ছিল, কারণ আমাদের বয়সের পার্থক্যটা অনেক বেশি। এরপর আব্বু আর ভাইয়া যে আমাকে মিথ্যা কথা বলে অসুস্থতার নাটক করে দেশে আসতে বলল, সেটা তো তোরা জানিসই। কিন্তু যখন দেশে এসে জানতে পারলাম আমার সেই চেনা মৌ পাখির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন মনে মনে যে কতটা হ্যাপি হয়েছিলাম তা তোদের মুখে বলে বোঝাতে পারবো না। আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় দর্শিনীকে নিজের করে পেতে উজান চৌধুরীকে খুব বেশি বেগ পেতে হয়নি। খুব সহজেই পিচ্চিকে পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইফাত এক ঝটকায় উজানের গলা চেপে ধরে চিৎকার দিয়ে উঠল,
সবার নাতি, তাহলে তলে তলে টেম্পো চালাচ্ছিস আর আমাদের বলেছিস বউ মানি না? তোর বউ না মানার গোষ্ঠী মেরে দেবো আজ। আমার মুখে বড় বড় বলি, নারী ছাড়া সারা জীবন একা কাটিয়ে দেখিয়ে দেব যে উজান চৌধুরী নারী ছাড়া বাঁচতে পারে। ভণ্ডের ঘরের বড় ভণ্ড একটা। উজান নিচেও দম আটকে যাওয়ার উপক্রম হওয়ায় চেঁচিয়ে উঠল। আরে ভাই, ছাড় আমাকে। এখনো বাসর করতে পারলাম না আমি। তোদের চাচু ডাক না শুনিয়ে মরতে চাই না আমি। দয়া করে গলাটা ছাড়। কিছু সময় ওভাবে ধস্তাধস্তি করার পর অবশেষে ইফাত উজানকে ছাড়লো। ছাড়া পেয়ে উজান জোরে জোরে হাঁপাতে লাগলো। কাশতে কাশতে সে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। এই ছেলেটা আজ তাকে নির্ঘাত মার্ডার করতে চেয়েছিল, আর নয়তো এভাবে কেউ বন্ধুর গলা চেপে ধরে। খানিকটা নিজেকে স্বাভাবিক করে সে আবারও দুজনের মাঝে এসে বসলো। ওদিকে তন্ময় তখনও রাগে ফুঁসছে। উজান যে মনে মনে মুখে এতটা ভালোবাসে, তার জন্য এত কিছু করেছে, অথচ বন্ধুদের কেটুর শব্দটাও জানেনি। তন্ময় আর ইফাতের অগ্নি দৃষ্টির দিকে তাকিয়ে উজান শুকনো ঢুক গেলতে শুরু করলো। আজ সত্যি সত্যি উজানের একটু ভয় হচ্ছে। সে তোতলাতে তোতলাতে উত্তর দিল, রিল্যাক্স ইয়ার। এমন করে জ্যান্ত চিবিয়ে খাওয়ার মতো তাকিয়ে আছিস কেন তোরা? আমি এমন কিছু করিনি। জাস্ট আসার সময় বউটাকে কয়েকবার চুমু দিয়েছি। গড প্রমিস, এর থেকে বেশি কিছু করিনি। আর আমি এখনো ওই পিচ্চিকে বউ হিসেবে মানিও না, সত্যি বলছি। আবারও ভণ্ডামি করিস আমাদের সাথে। একই রুমে থাকিস, একই বিছানায় ঘুমাস, একই কম্ফোর্টার শেয়ার করিস, একই। থাক ভাই, আর আগে বাড়িস না। মাপ চাই আমি তোদের কাছে। উজান হাত জোর করলো। তন্ময় দাঁতে দাঁত পিষে কটমট করে তাকালো। সে ভাঙবে তবু মচকাবে না। আর কি কি বললি? বউ মানিস না এখনো? উজান এবার মিনমিন স্বরে আওড়ালো, সত্যি বলছি, আমি ওই পিচ্চিকে বউ মানি না। ওকে জাস্ট আমার আব্বুর লক্ষ্মী বৌমা আর আমার ফিউচার বেবিদের কিউট মাম্মা মানি। গড প্রমিস। উজানের মুখে এমন অদ্ভুত লজিক শুনে সঙ্গে সঙ্গে শব্দ করে হাসতে লাগলো তিনজনই। ইফাত উজানের দিকে তাকিয়ে হলো কিছু সময়। মনে মনে সে এক চরম স্বস্তি পেল। অন্তত মুখে তার মতো অনন্তকাল অপেক্ষা করতে হবে না। অনিশ্চয়তা নিয়ে প্রতিনিয়ত প্রহর গুনতে হবে না। মৌ তার প্রিয়তমকে খুব দ্রুতই নিজের করে পাবে। তার প্রফেসর সাহেব তো শুধু তারই। কিন্তু ইফাত নিজে কি তার ফুল কন্যাকে কখনো নিজের করে পাবে, নাকি বাকি জীবন তার কথা ভেবে ভেবে কেটে যাবে? সে নিজেকে খানিকটা স্বাভাবিক করে জিজ্ঞেস করলো, তাহলে ভাবিকে এখন অত অ্যাভয়েড করছিস কেন? মেয়েটাকে সব সত্যি বলে দিলেই তো চুকে বুকে যায়। সত্যি এখনই বলবো? নো নো, ইম্পসিবল। এত ধমকে শাসন করে মেয়েটাকে পড়াশোনা করাতে পারি না। আর এখন যদি বলি ভালোবাসি, তাহলে তো সে মাথায় উঠে নাচবে। সেদিন আমায় বলেছে আমি যেহেতু কলেজের প্রফেসর, সেহেতু তার পড়াশোনার নাকি আর কোনো দরকার নেই। আচ্ছা তোরাই বল, ওকে মিনিমাম মাস্টার্স পাস তো করতে হবে নাকি? আচ্ছা মাস্টার্স বাদই দিলাম, অন্তত ভালো রেজাল্ট নিয়ে এইচএসসি তো পাশ করতে হবে। যদি লোকে শুনে প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফই একটা ফেল টু স্টুডেন্ট, তখন কেমন দেখাবে? লোকে আমার ওয়াইফকে ইনসাল্ট করবে। এটা অন্তত আমার দ্বারা মেনে নেওয়া ইম্পসিবল। তাছাড়া আমি চাই আমার পিচ্চিটা পড়াশোনা করে এমন এক যোগ্য পর্যায়ে যাক, যেখানে আমি বিহীন সে একাই দুনিয়া কাঁপিয়ে চলতে পারে। আমি ছাড়াও তাকে যেন কারো উপর ডিপেন্ডেবল হয়ে বাঁচতে না হয়। সে না হয় বুঝলাম ভাই, কিন্তু তুই সামনে রসগোল্লা রেখে নিজেকে কিভাবে কন্ট্রোলে রাখিস? না মানে তুই আদৌ করিস তো? কথাটা বলে তন্ময় আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ওখান থেকে এক দৌড়ে পালালো। তার এমন আজব প্রশ্ন শুনে ইফাত মুচকে মুচকে হাসছে। উজান তার দিকে তাকাতে ইফাত মুখে কোলে পাতলেও তন্ময় দূর থেকেই হাসতেই আছে। সে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এমন সিরিয়াস মুহূর্তেও তার ফালতু রসিকতা থামে না। পরক্ষণে উজানকে স্বাভাবিক দেখে তন্ময় যেই না একটু এগিয়ে এসেছে, অমনি উজান বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে নিজের পায়ের জুতোটা খুলে তন্ময়ের মাঝ বরাবর ছুঁড়ে মারলো। জুতোটা ঠিক জায়গায় লাগায় তন্ময় খানিকটা ব্যথায় কুকড়ে উঠে মুখ খিঁচে নিল এবং তার সাথে উজান ক্ষিপ্ত গলায় আওড়ায়, শাওয়ার, তুই আমার পুরুষত্বের দিকে আঙুল তুলছিস? জানিস ওই পিচ্চির থেকে নিজেকে দূরে রাখার জন্য রোজ কতটা স্ট্রাগল করতে হচ্ছে আমায়। চোখের সামনে আমার সবচেয়ে ফেভারিট ডিশ সাজানো, অথচ এই উজান চৌধুরী চাইলেও তা টেস্ট করতে পারছে না, আর ও আমাকে পুরুষত্বের কথা শেখাচ্ছে।
তোর বালের পুরুষত্বের গুল্লি মারি। তুই আমাকে ওভাবে অ্যাটাক করলি কেন? যদি তোর এই আকামের জন্য আমাকে রেখে আবার বউটা চলে যায়, তবে তোর বউকে বাকি কথা শেষ হওয়ার আগেই তন্ময় দ্রুত নিজের মুখ চেপে ধরল, কারণ ওদিকে উজান হিংস্র বাঘের মতো ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। তন্ময় এক শুকনো ঢুক দিল। উজান একদম কাছাকাছি চলে আসতে সে তুতলাতে তুতলাতে বলে উঠল, আরে ইয়ার, আমি বলতে চাচ্ছিলাম যে তোর বউয়ের পায়ে ধরে আমাকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিতে বলবো। বউ ছাড়া তো অন্তত এই তন্ময় বেশি দিন টিকতে পারবে না। এতক্ষণে উজানের রাগটা একটু শান্ত হলো। তা দেখে তন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলল। একটুর জন্য প্রাণটা খাঁচা ছাড়া হাওয়া থেকে বেঁচে গেল। আর মাঝে উজান আবারও নিজের শীতল কণ্ঠে আবারও, এবার ফাজলামো রেখে আমার একটা সিরিয়াস কথা শোন। তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে বলে, বল মামা, শুনছি। মেয়র সাহেবের ওয়াইফকে কে খুন করলো এবং কেন, এই কেসের কোনো প্রুফ পেয়েছিস? উজানের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তেমন জোরালো কোনো পুরুষ এখনো পাইনি, তবে মেয়ের সাহেবকে আমরা শুরু থেকেই বড্ড সন্দেহ হচ্ছে। রাইট, শুধু ডাউট নয়, আমি 100% শিওর যে এই মার্ডারটা মেয়র সাহেব নিজে করিয়েছেন। নয়তো তার অমন নিশ্ছিদ্র নিরাপত্তার বাসায় একটা বন্ধ রুমে ঢুকে তার ওয়াইফকে খুন করার সাহস কার হবে? কিন্তু তিনি তো নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, এমনকি মিডিয়ার সামনে প্রমাণও করেন। তাছাড়া যখন খুনটা হয়েছে তখন তো মেয়ের সাহেব স্বয়ং প্রেস মিডিয়ার সামনে লাইভ ইন্টারভিউ দিচ্ছিলেন। ভুলে যাচ্ছিস কেন যে তারা কতটা ধুরন্ধর রাজনীতিক? মেয়র খুব ভালো করে বুঝতে পেরেছিল যে খুনটা হলে সবাই প্রথমে তাকেই সন্দেহ করবে, তাই নিজের একটা নিখুঁত অ্যালিবাই তৈরি করার জন্য সবার সামনে থেকেও পেছন দিয়ে নিখুঁতভাবে ছুরি চালিয়েছে। এমনকি সবাইকে এখন এটা বোঝাচ্ছে যে আসল খুনি নাকি অন্য কেউ। কিন্তু আমরা এটা প্রমাণ করব কিভাবে? তাছাড়া তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জানতে চেয়েছেন ওনার স্ত্রী কেসটা কোনো টিম হ্যান্ডেল করছে। দ্যাটস গুড। চোর যখন নিজেই গর্ত থেকে মুখ বের করছে তখন বাকিটা আমি নিজেই দেখে নিচ্ছি। চল এবার বাসায় ফিরি। আর এই যে আমাদের দেবদাস প্রেমিক পুরুষ ইফাত চৌধুরী, আপনিও চলুন। আপনার ফুলকন্যাকে অলরেডি আমাদের চৌধুরী ভিলায় নিয়ে আসা হয়েছে, এবার তাকে নিজের ঘরে তোলার দায়িত্ব আপনার। চলুন। শেষের কথাটা উজান ইফাতকে উদ্দেশ্য করে বলল। মেহেরের আসার খবরটা শোনা মাত্রই ইফাতের বুকের ভেতরটা এক অদ্ভুত শীতলতায় ভরে গেল। অতি দ্রুত সবাই সেখান থেকে যার যার গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আসলে উজান আর তন্ময় দুজনেই দেশের অন্যতম সেরা সিক্রেট সিআইডি এজেন্ট। তাদের এই বিশেষ টিমটা সবসময় পর্দার আড়ালে থেকে বড় বড় রহস্যময় কেস সলভ করে, তবে পুরো টিম আড়ালে থাকে না। জাস্ট এই টিমের মূল মাস্টারমাইন্ড এবং লিডার উজান চৌধুরী নিজেকে আড়ালে রাখে। তার এই আসল সত্যটা তন্ময়, ইফাত আর উজানের নিজের চাচু ছাড়া আর কেউ জানে না। উজান নিজেই কাউকে বলেনি, কারণ তার মা ছেলেকে নিয়ে প্রচন্ড ভয় পান। পরিবারের কেউ কখনো চায়নি উজান এমন কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় আসুক। সেই কারণেই তাকে ছোটবেলা থেকে প্রফেসর হওয়ার স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু তারা নিজেরাও জানে না তাদের সেই শান্তশিষ্ট প্রফেসরের আড়ালে থাকা ছেলেটি আসলে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড ও অপরাধীদের ত্রাস সিক্রেট সিআইডি এজেন্টের সুপ্রিম লিডার ওরফে উজান চৌধুরী। আর রাত তখন প্রায় 12:30। উজান অত্যন্ত ধীর পায়ে রুমে ঢুকলো। রুমে এসে বিছানার দিকে তাকিয়ে এক পলক মুখে দেখে নিয়ে সে সোজা শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে সে আবারও বিছানার দিকে এগিয়ে গেল। ঘুমন্ত ময়ের নিষ্পাপ মুখের দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ালো উজান। আবদ্ধ মেয়েটাকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে আপনা আপনি হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। সে নিজের শরীরের সমস্ত ভর ময়ের উপর ছেড়ে দিল। আচমকা এই ভারী চাপে ঘুমের ঘুরে একটু গুঙিয়ে উঠল মৌ। উজান তোরের গতিতে নিজেকে খানিকটা সরিয়ে নিয়ে ময়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আপন মনে ফিসফিসে আওড়ালো, কি ম্যাডাম, মুখে তো বড় বড় কথা। মিসেস চৌধুরী নাকি আমাকে ভীষণ ভালোবাসে, অথচ আমার শরীরের এই সামান্য ভরটুকু সামলাতে আপনার হিমশিম খেতে হচ্ছে।
এখন এইভাবে গুঙ্গে উঠলে ভবিষ্যতে আমার কি হবে বলুন তো? আপনি কি আদৌ জানেন আপনার এই মায়ার জালে কতটা গভীরভাবে আসক্ত হয়ে গিয়েছে আমি? আপনাকে চোখের আড়াল করে আমার একটা মুহূর্ত ভালো লাগে না, অথচ আপনি আমায় একটু বোঝেন না। আচ্ছা বলুন তো, মুখে কেন ভালোবাসি শব্দটা শুনতে চান এত? আমার প্রতিদিনের ব্যবহারে কি আপনি ভালোবাসার কোনো প্রমাণ পান না? আপনি কি সত্যি বোঝেন না যে আপনাকে এক পলক না দেখলে এই উজান চৌধুরী ঠিক থাকতে পারে না? চারদিকে অন্ধকার দেখে দিশেহারা হয়ে যায়, অথচ আপনি ভাবেন উজান চৌধুরীর কাছে আপনার কোনো মূল্যই নেই। আপনি কবে বুঝবেন বলুন তো? মুখে ভালোবাসি না বলেও অন্তহীন ভালোবাসা চাই। আমি আপনাকে কোনো দিন মুক্তি দেব না মিসেস চৌধুরী, এমনকি কেয়ামতের দিনও আমি আপনার পিছু ছাড়ব না। কথাগুলো বলতে বলতে উজান ময়ের গলার ভাঁজে নিজের মুখ গুজে দিল, নিজের নাক দিয়ে আলতো করে স্পর্শ করতে লাগলো প্রিয়তমার নরম ত্বক। তার এই হালকা উত্তপ্ত স্পর্শে ঘুমের মাঝে ময়ের শরীরটা বারবার শিউরে শিউরে উঠছিল, আর উজান পরম তৃপ্তিতে তা উপভোগ করছিল। আচমকা উজান ময়ের গলার নরম ভাঁজে আলতো করে একটু কামড় বসিয়ে দিল। সে আবারও ব্যথায় মৃদু গঙ্গে উঠল। মেয়েটাকে কোনোভাবে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না সে। উজান একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করলো, তারপর ময়ের সারা মুখমণ্ডলে নিজের ওষ্ঠাধরের মৃদু ছোঁয়া দিয়ে প্রত্যেক হাসি ঝুলিয়ে আওড়ালো, আপনি এত মিষ্টি কেন বলেন তো? আপনার এই ইনোসেন্ট ফেস দেখলে উজান চৌধুরী নিজের উপর একদম কন্ট্রোল রাখতে পারে না। নিজেকে স্বাভাবিক রাখতে তাকে বড্ড বেগ পোহাতে হয়। আচ্ছা বলুন তো, আমাকে কবে আপনি পুরোপুরিভাবে সামলাতে পারবেন? আপনার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আমি বারবার ঘায়েল হয়ে যাচ্ছি, আর সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এবার অন্তত আমাকে বুঝুন। হঠাৎই মৌ বিছানায় একটু নড়ে চড়ে উঠল। উজান ভয় পেয়ে তৎক্ষণাৎ মৌকে নিজের শক্ত বুকে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ করে চোখ বুজে ঘুমের ভান করলো। তবে আর চোখে চেয়ে দেখলো না, মৌ এখনো জাগেনি, গভীর ঘুমিয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘুমের মাঝেই মৌ আধো আধো কণ্ঠে বিড়বিড় করে প্রতিধ্বনিত করলো, আই লাভ ইউ প্রফেসর সাহেব। মুহূর্তে উজানের ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। মেয়েটার মুখে এই ভালোবাসার শব্দটা শুনলে তার সারা শরীরে এক অদ্ভুত মাদকতাময় শিহরণ বয়ে যায়, অথচ একসময় এই একটি শব্দকে সে প্রচণ্ড ঘৃণা করত। তখন উজানের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। উজান নিজের অজান্তেই ভালো লাগার অতিশয্যে গভীর ঘুমে মগ্ন মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, লাভ ইউ টু মাই ওয়াইফি। আধো ঘুমের ঘুরেও খুব স্পষ্ট করে কথা দুটো শুনতে পেল মৌ। ওজান তাকে নিজের বুকের সাথে এত শক্ত করে জড়িয়ে রাখার পরেও মৌ আচমকায় হকচকে ধরফর করে বিছানার উপরে উঠে বসলো। সে অবাক হয়ে দেখলো ওজান তখন গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ সে স্পষ্ট করে ওজানের মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে পেয়েছে। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের দু হাত দিয়ে ঠেলে ঠেলে ওজানকে সজাগ করার চেষ্টা করতে লাগলো। ওজান ঘুমের ঘুরে বিরক্ত হওয়ার ভান করে চোখ পেট করে তাকালো এবং অত্যন্ত মৃদু ও ভারী স্বরে জিজ্ঞেস করলো, পিচ্ছি, মাঝরাতে ঘুম বাদ দিয়ে আমাকে ওভাবে ডাকছো কেন? হ্যাঁ? মৌ নিভু নিভু দৃষ্টিতে ওজানের দিকে তাকিয়ে যেদি গলায় আওড়ালো, আপনি একটু আগে আমাকে ভালোবাসি বললেন তাই না? আমি কিন্তু নিজের কানে একদম স্পষ্ট শুনতে পেয়েছি। ওজান নিজের ঘুম কাতরে গলায় চোখ বুজে আবারও বিড়বিড় করে উঠল, ধুর, ডিস্টার্ব করো না তো, ফিল নিতে দাও। কথাটা বলেই ওজান আবারও এক ঝটকায় ময়ের কোমর আঁকড়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে তার গলার ভাঁজে মুখ গুজে দিল। মৌ তার বুকের ভেতর ছটফট করতে করতে আবারও যারা করলো। তার আগে বলেন, আপনি নিজের মুখে ভালোবাসি বলেছেন তো? আমি কিন্তু পরিষ্কার শুনেছি। তার আগে বলেন, আপনি নিজের মুখে ভালোবাসি বলেছেন তো? আমি কিন্তু পরিষ্কার শুনেছি, এবার আর লুকাতে পারবেন না। ঠিক তখনই উজানের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আচমকা এই শব্দে উজানের ভ্রুজোড়া বিরক্তিতে কুঁচকে গেল। পার্সোনাল মুহূর্তে অন্য কারো হস্তক্ষেপ তার বরাবরই অপছন্দ। তারপর রাতের এই প্রহরটা এখন বেশ গভীর। বার কয়েক রিং হওয়ার পরও উজান ফোনটা ধরল না। ফোনটা একটা না বেজে চলায় মৌ উজানের বুকের সাথে লেপ্টে থেকে ছোট ছোট করে প্রতিধ্বনিত করলো, ফোনটা ধরুন না। দরকার নেই, রাতের এই সময়টা শুধু আমার এই ছোট্ট মিসেসের জন্য বরাদ্দ। উজান ময়ের চুলে নাক ডুবে কথাটা বলল,
আরে এত রাতে কেউ ফোন করছে মানে নিশ্চয়ই জরুরি কোনো দরকার হতে পারে, ধরুন প্লিজ। উজান অত্যন্ত বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা আননোন নম্বর দেখে তার কপাল কুঁচকে গেল। নম্বরটা ফোনে সেভ করা না থাকলেও ওটা কার তা চিনতে উজানের 1 সেকেন্ডও ব্যাক পোহাতে হলো না। এই মাঝরাতে যে শিরিন ছাড়া আর কেউ ফোন দিতে পারে না তা উজান খুব ভালো করে জানে। এই নিয়ে কত শত নম্বর যে সে ব্লক করলো তার কোনো ইয়াত্তা নেই, কিন্তু নির্লজ্জ মেয়েটা যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। হঠাৎ উজানের মাথায় একটা চরম দুষ্ট বুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে প্রতিহিংসামূলক হাসি ঝুলিয়ে সে শিরিনের নম্বরে ডিরেক্ট ভিডিও কল ব্যাক করলো। অপরদিকে শিরিন এত রাতে খুদ উজানের কাছ থেকে ভিডিও কল পেয়ে খুশিতে একদম গদগদ। সে পরম আহ্লাদে যে না ফোনটা রিসিভ করলো, অমনি উজান ওপাশ থেকে এক হুঙ্কার দিয়ে উঠল। কাল নাগিনীর বাচ্চা, এখনো তোর ওই বেশ্যাগিরি ছাড়বি না তাই না? তোকে কতবার বলেছি ঘরে আমার বিড়ালের বাচ্চার মতো একটা মিষ্টি বউ আছে, তবুও তুই কেন কুত্তার মতো আমার পিছু পিছু ঘুরছিস? ওজান জাস্ট শাট আপ। কেন বারবার বউ আছে অজুহাত দিয়ে আমার কাছে মিথ্যা বলছো? তোমার কি মনে হয় আমি এসব কিছু জানি না? আমি জানি তুমি এখনো বিয়ে করোনি। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে মোর দিকে তাক করলো। তারপর শরীরের লাইভ ক্যামেরার সামনে মুখে আষ্টে পৃষ্ঠে নিজের চড়া বুকে জড়িয়ে ধরলো। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার কপালে গালে অজস্র গভীর চুমু এঁকে দিল। বরং মায়ায় তার গলার নিচে মুখ গুজে দিয়ে ফোনটা বিছানার এক কোণে সোজা করে রেখে কর্কশ গলায় আওড়ালো, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আজ তোকে লাইভে আমাদের রোমান্স দেখাবো। এই না মৌর সাথে ঘনিষ্ঠতা আরেকটু বাড়ালো। অমনি মৌ লজ্জায় আর ভয়ে নিজের চোখ মুখ শক্ত করে বুঝে ফেললো। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। সে জোরে একটা ঠুক খেল। মৌ মুখে মুখে যতই উজানকে ভালোবাসে ভালোবাসে বলে পাগলামি করুক না কেন, মানুষটা যখন এতটা কাছাকাছি আসে তখন তার ভেতরটা ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে উজান মৌর কোমর শক্ত করে আঁকড়ে ধরলো। তার পুরুষালী ছোঁয়া ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। উজান যখন তার ওষ্ঠাধরের ছোঁয়া গলার নিচের দিকে নামিয়ে আনলো তখন মৌ লজ্জায় ব্যাকুল হয়ে তাকে ধাক্কা দিয়ে সরানোর আপ্রাণ চেষ্টা করলো। উজান তার ছটফটানির মাঝে মুখোমুখি তাকিয়ে মুচকে হাসলো। সে আর একটু নিচ হতেই ওপাশ থেকে শরীর নিজেই কাঁপতে কাঁপতে ভিডিও কলটা কেটে দিল। নিজের চোখে দেখা এই দৃশ্য সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। উজান বিয়ে করেছে, তাও আবার এত ছোট একটা বাচ্চা মতো মেয়েকে। মেয়েটা তো তাদের কলেজে পড়াশোনা করে। এর আগে বেশ কয়েকবার উজানের কেবিনে ঢুকতেও দেখেছে সে, কিন্তু তারা যে আসলে হাজব্যান্ড ওয়াইফ তার শিরিনের দূরতম কল্পনাতেও ছিল না। মুহূর্তে যেন তার চারপাশের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। এদিকে মৌ কোনোভাবেই উজানকে নিজের উপর থেকে সরাতে পারছে না। সে খুব ভালো করে বুঝতে পারছে মানুষটা এই মুহূর্তে নিজের স্বভাবস্বরূপ গাম্ভীর্যের মধ্যে নেই। উজান আলতো করে নিজের ঠোঁট জোড়া মরুষ্ঠা ধরে ছোঁয়া মাত্রই মুখ খাপ করে উজানের রেশমি চুলগুলো টেনে ধরলো। উজান চুলে টান লেগে খানিকটা ব্যথা পেলেও মুখে তা প্রকাশ করলো না, বরং দুষ্টুমি ভরা চোখে এক ভ্রু নাচিয়ে তাকালো। কি হলো মিসেস চৌধুরী? সামান্য ঠোঁটের স্পর্শ সহ্য করতে গিয়েই অমন হিমশিম খাচ্ছেন? আবার এই আমিটাকে নাকি ভালোবাসেন? শুনি, যদি এই পুরুষটাকে সহ্য করার বিন্দুমাত্র ক্ষমতাই আপনার না থাকে তবে সারাদিন ওই ভালোবাসি ভালোবাসি বলে কেন চিল্লান? হ্যাঁ, উজান চৌধুরী যদি একবার নিজের পুরো ভর আপনার উপর ছেড়ে দেয় তবে তা সামলানোর ক্ষমতা আগে নিজের মধ্যে তৈরি করুন, বুঝলেন? মৌ ফ্যালফেল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। উজান এবার তাকে আর বেশি না ঘাবড়ে দিয়ে আলতো করে নিজের চড়া বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শান্তভাবে চোখ বুজে নিল। এতক্ষণে ময়ের বুকের ধুকপুকানি একটু কমলো, সে খানিকটা স্বাভাবিক হলো। কিছুক্ষণের মধ্যেই চারপাশ শান্ত হয়ে এলে মৌ ভাবলো উজান বুঝে ঘুমিয়ে পড়েছে। সে সুযোগ বুঝে পরম মায়ায় উজানের ধারালো থুতনিতে নিজের ঠোঁট দিয়ে আলতো করে একটা ছোঁয়া দিল। আর ঠিক তখনই উজানের সে ভারী ও গম্ভীর কণ্ঠস্বর অন্ধকার কক্ষে ভেসে এলো। সাবধান মিসেস চৌধুরী, রাত বিরেতে বরের সাথে এমন চুরি করে দুষ্টুমি করা কিন্তু উজান চৌধুরী একদম মেনে নেবে না। উল্টো কোন মুহূর্তে যে আপনারই বড় বিপদ হয়ে যাবে বুঝতেই পারবেন না। কথাটা শোনা মাত্রই মৌ লজ্জায় লাল হয়ে খাপ করেই উজানের শার্টের বুকটা আঁকড়ে ধরেই মুখ লুকালো। মনে মনে ভাবলো এই মানুষটা কিভাবে যে না ঘুমিয়ে ঘুমানোর ভান ধরে মানুষকে এভাবে ঠকাতে পারে সে কিছুতেই ভেবে পায় না।
এইভাবেই মনের ভেতর একরাশ মিষ্টি অনুভূতির দোলাচল নিয়ে দুজনেই দুজনকে জড়িয়ে ধরে নিশুতি রাতে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। উন্মুক্ত গায়ে বিছানার সাথে লেপটে শুয়েছিল উজান। মাত্র ঘুম ভাঙা অবস্থায় অবচেতন মনে সে পাশে হাত বাড়ালো, কিন্তু পর মুহূর্তেই এক ঝটকায় লাফে উঠল সে। পাশে মৌনি। মেয়েটা এত সকালে কোথায় গেল সে কিছু বুঝতে পারছে না। জানালার বাইরে তাকিয়ে দেখলো বাইরে এখন অনেকটা বেলা হয়েছে। তড়িঘড়ি করে টেবিল থেকে ফোনটা হাতে নিতেই সে চমকে উঠল। ঘড়িতে এখন সকাল 9:30 বাজে, অথচ আজ তার কলেজ অনেক আগে পৌঁছানোর কথা ছিল। সে দ্রুত বিছানা থেকে নামলো। বিদ্যুৎ গতিতে পুরো রুমে মুখে না পেয়ে সে সোজা ড্রয়িং রুমে নেমে এলো। চোখ থেকে ঘুমের র্যাশ এখনো পুরোপুরি কাটেনি, তবে ঘুম থেকে উঠে মন মিষ্টি মুখটা না দেখলে দিনটা তার ভীষণ খারাপ যায়। এটা এখন উজানের অলিখিত নিয়ম। কিন্তু এসে দেখলো ড্রয়িং রুমেও মৌ নেই। সে আবারও উপরে গিয়ে মেহেরের রুমে উঁকি দিল, কিন্তু সেখানেও কেউ নেই। এতে প্রচণ্ড বিরক্ত ও ক্ষিপ্ত হলো উজান। এভাবে প্রায় পুরো বাসা খুঁজে ফেলল সে, কিন্তু কোথাও মৌয়ের দেখা নেই। অতঃপর মুড অফ করে সে কিচেনে ঢুকলো। সেখানে তার মা, চাচি আর ভাবি রান্না করছেন। রান্নার কাজ প্রায় শেষের দিকে। উজান সোজা ভাবি তোবার কাছে এগিয়ে গেল। তবু উজানকে ওভাবে খালি গায়ে দেখে হালকা হাসলো। এই সাত সকালে ছেলেটা সবার সামনে খালি গায়ে হাঁটাহাঁটি করছে, অথচ এই উজান চৌধুরী কিনা কখনো শার্ট ছাড়া রুম থেকে এক পাও বাইরে রাখতো না। উজান একদম স্বাভাবিক গলায় প্রশ্ন করলো, ভাবি, আমার বউ কই গো? তোবা যেন আকাশ থেকে পড়লো। ছেলেটার এমন হুটহাট আচরণ তাকে বারবার অবাক করে। উজানের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তোবা মুচকি হাসতে হাসতে বলে, তার আগে বলো, তুমি এই সকাল সকাল খালি গায়ে এভাবে কেন হাঁটছো? সেটা তোমার যাকে গিয়ে জিজ্ঞেস করো। এখন বলো আমার বউ কই? সকাল সকাল বউয়ের মিষ্টি মুখটা না দেখলে উজান চৌধুরীর দিনটা মোটেও ভালো যায় না। তোবা আবারও হাসলো। উজানের মুখে এমন অকপটে স্বীকারোক্তি শুনতে তার বেশ ভালোই লাগছে, তবে সে এখন যে উত্তরটা দেবে তা শুনে উজানের মোটেও ভালো লাগবে না। তোবা আলতো হেসে বলল, ভাইয়া, তোমার দিন মনে হয় আজ খারাপই যাবে। উজান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, বাট হোয়াই? তোমার বউ অনেক আগেই মেহেরের সাথে কলেজ চলে গিয়েছে। হোয়াট? আমার বউ ইফাতের বউ, আই মিন মেহেরের সাথে কেন গেল? আমার কাছ থেকে একটাবার পারমিশন নেওয়ার প্রয়োজনও মনে করলো না। অবাধ্য মেয়েটা দিন দিন বড্ড বেশি অবাধ্য হয়ে যাচ্ছে। আম্মু, তুমি ওকে আটকাওনি কেন? তোমরা কি সবাই ভুলে গেছো যে ওই পিচ্চিটা শুধু উজান চৌধুরীর বউ? একদমে কথাগুলো বলে উজান থামলো। তার এই হুলস্থুল কাণ্ড দেখে বড় ভাই আরিয়ান ধীর পায়ে কিচেনে ঢুকলো। সে খানিকটা রাগান্বিত হওয়ার ভান করে প্রশ্ন করলো, এতে এত রিয়াক্ট করছিস কেন ভাই? এমনিতেও তো তুই মৌকে বউ বলে মানিস না, তাহলে এত খোঁজ কিসের? উজান মায়ের দিকে তাকিয়ে নালিশ করে, আম্মু, তোমার বড় ছেলেকে চুপ করতে বলো, নয়তো এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরিয়ান শব্দ করে হাসলো। তারপর উজানের দিকে খানিকটা ঝুঁকে ফিসফিসে আওড়ালো, কিরে ভাই, তোদের মধ্যে রাতে কিছু হয়েছে নাকি? না মানে বউকে না দেখে চোখে মুখে যেন একদম খেয়ে হারিয়ে ফেলছিস, আবার ওই খালি গায়ে কিসের রূপ পর্যন্ত চলে এসেছিস? এত বুদ্ধি কবে থেকে হলো তোমার ভাইয়া? বিয়ে করে বউ ঘরে তুলেছি, তার সাথে কিছু কিছু না করলে তোমায় বাবাও বলে ডাকবে কে শুনি? শোনো, জাস্ট তোমাকে ওই ডাকটা শোনানোর জন্যই যা করার করব। এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। উজান চৌধুরী এত নির্লজ্জ নয়। বউ মানি না, তার সাথে আবার মাখামাখি করব। আমি ফুলের মতো পবিত্র। কথাটা বলেই উজান নিজের মুখ ভেঙে গটগট করে ওখান থেকে চলে গেল। পেছনে সবাই শব্দ করে হাসতে লাগলো। মৌ, তুমি শিওর তো? তোমাকে পরীক্ষার সব প্রশ্ন আগে ভাগে এনে দিলে তুমি ওজানকে আমার হাতে ছেড়ে দেবে? শিরিনের মুখে কথাটা শুনে মুখ খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে চট করে শিরিনের কাঁধে হাত রেখে এক গাল হাসলো। তারপর এদিক ওদিক তাকিয়ে নিভু নিভু দৃষ্টিতে ফিসফিস করে বলল, শিওর মানে 100% শিওর। ডাইনি, সরি ম্যাম, আপনি যদি আমাকে পরীক্ষার সব প্রশ্ন এনে দিতে পারেন তবে আমার প্রফেসর সাহেবকে আপনার কাছে বন্ধক রাখবো। গড প্রমিস। হোয়াট? বন্ধক? বন্ধক মানে কি? আরে ম্যাম, আপনাকে এত কিছু জানতে হবে না। আপনি জাস্ট উজান স্যারকে নিজের করে পাওয়ার কথা ভাবুন আর আমাকে ঝটপট প্রশ্নগুলো এনে দিন, ব্যাস।
কিন্তু তুমি যে দুদিন পর আবার উজানকে আমার কাছ থেকে কেড়ে নেবে না, তার কি প্রমাণ আছে? শিরিন একটু সন্দেহের সুরে জিজ্ঞেস করলো। মৌ এবার কপালে হাত দিয়ে আক্ষেপের সুরে বলল, আমার দাদি ঠিকই বলে, এই যুগে সত্যি কথার কোনো ভাত নেই। আচ্ছা বলুন, এর জন্য আমায় কোথায় সাইন করতে হবে? তাসফিয়া মৌ কখনো মুখের কথার খেলাপ করে না, বুঝলেন? শিরিনের মুখের সন্দেহ কেটে গেল। সে হেসে বলল, ওকে ডান, তোমায় আমি বিশ্বাস করলাম। তাহলে আজ থেকে উজান শুধু আমার, রাইট? মৌ মনে মনে দাঁত কিরমির করে উঠল। রাক্ষসী কি বলে, 3 কবুল বলে জামাই বানালাম আমি, আর ওই ডাইনি বলছে আজ থেকে উজান চৌধুরীটাকে ওনার। শখ কত! আমার দুলহার দিকে তাকালে তোর চোখ আমি একটানে উপড়ে ফেলবো। মনে মনে কথাগুলো বিড়বিড় করে বললেও মুখে এক কৃত্রিম হাসি ফুটে রাখলো মৌ। তার এই হাসি দেখে শিরিন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিছু বললে মৌ? না 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 ম্যাম, কিছু বলিনি। মৌ জিভ কেটে কাঁচুমাচু হাসলো। ঠিক তখনই উজান গটগট করে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ালো। সে মৌর দিকে চরম তীক্ষ্ণ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়, কিন্তু মৌ সেসবের বিন্দু মাত্র পাত্তা দিল না। বরং সে আচমকায় উজানের হাতটা টেনে নিয়ে শটান শিরিনের হাতের উপর গুজে দিল। বউয়ের এমন অদ্ভুত কাণ্ডে উজান পুরোপুরি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। যেখানে অন্য কোনো নারীর ছায়াও উজানের উপর পড়লে মৌ সহ্য করতে পারে না, সেখানে আজ সে স্বয়ং উজানকে শিরিনের হাতে তুলে দিচ্ছে। পুরো ব্যাপারটা উজানের মাথার উপর দিয়ে গেল। সে চরম রাগান্বিত চোখে তাকে কড়া গলায় আওড়ালো, মিসেস চৌধুরী, আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করছেন। মৌ উজানকে ইশারায় থামতে বলে শিরিনের উদ্দেশ্যে বলল, ওই ডাইনি, উফ সরি ম্যাম, আমার দুলহা জানকে আপনার কাছে গচ্ছিত রেখে গেলাম। মনে রাখবেন আমাদের মধ্যে যা ডিল হয়েছে সেসব যেন আর তৃতীয় কোনো ব্যক্তি না জানে। আমি তাহলে এবার আসি। শিরিন খুশিতে আত্মহারা হলো। ঠিক আছে মৌ, থ্যাঙ্কস লট, তুমি অনেক ভালো। মৌ মুচকি হেসে খানিকটা দূরে চলে গেল, কিন্তু কি ভেবে যেন আবার দৌড়ে ফিরে এলো। তারপর শিরিনের হাতে একটা ডেইরি মিল্ক চকলেট গুজে দিয়ে মিষ্টি করে হাসলো। যতদিন না আমার সব পরীক্ষা শেষ হচ্ছে ততদিন রোজ আপনাকে আমি একটা করে চকলেট দেব, আর আমার দুলহা জানকে একটু দেখে রাখবেন, কেমন? বাই ডাইনি। কথাটা শেষ করেই মৌ এক দৌড়ে সেখান থেকে হাওয়া হয়ে গেল। যাওয়ার সময় সে এক পলকের জন্য পেছনের দিকে ফিরে তাকালো না। আর ওদিকে উজান রাগে আর বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় হুট করে শিরিন উজানকে জড়িয়ে ধরলো, আর সাথে সাথে শিরিনের গালে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিল উজান। এমনিতে ময়ূর এমন অদ্ভুত কাণ্ডে সে মনে মনে প্রচন্ড বিরক্ত ও ক্ষিপ্ত ছিল। তার উপর এই ছাত্রা মেয়েটার ব্যাহাপনা তাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। সে রাগে অন্ধ হয়ে শিরিনের মুখটা শক্ত করে চেপে ধরলো এবং দাঁতে দাঁত পিষে বাঘের মতো গর্জে উঠল, তোকে আমি শতবার বলেছি না যে আমার থেকে সব সময় দূরে দূরে থাকবি, কিন্তু তুই কোন স্তরের নির্লজ্জ যে বারবার অমন কুকুরের মতো আমার কাছে ছুটে আসিস। নেক্সট টাইম যদি তোকে আমার বা আমার বউয়ের আশেপাশেও ঘুরঘুর করতে দেখি, ট্রাস্ট মি, তোকে একদম শ্যুট করে দেব। জাস্ট ফিনিশ। উজান চৌধুরী তোর মতো থার্ড ক্লাস মেয়েদের পাত্তা দেয় না। সে ওয়ান অ্যান্ড অনলি তার মিসেস চৌধুরীকেই ভালোবাসে। সো বি কেয়ারফুল। যেহেতু এই ঘটনার কথাবার্তাগুলো শিরিনের ব্যক্তিগত কেবিনের ঠিক আড়ালে হচ্ছিল, তাই কলেজের অন্য কেউ তাদের এই রুদ্রমূর্তি আর বাঘ বিতণ্ডতা দেখতে পেল না। শিরিন এক হাত দিয়ে নিজের লাল হয়ে যাওয়া গালটা চেপে ধরে চরম অবাক ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই অহংকারী ছেলেটাকে সে কোনোভাবেই নিজের বশে আনতে পারছে না, কিন্তু উজান চৌধুরীকে না পেলে যে তার চলবেই না। উজান তার দিকে আবারও এক তীক্ষ্ণ ও মার মুখে নজরে তাকিয়ে কড়া গলায় আওড়ালো, বাই দ্য ওয়ে, ওই পিচ্চিটা তোর সাথে কিসের ডিল করেছে? হ্যাঁ, সত্যিটা কি? আমি এখনই শুনতে চাই। শিরিন উজানের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে তোতলাতে তোতলাতে বলে, তেমন কিছু না উজান। আমি তোকে লাস্ট টাইম বলছি, পিচ্চি, তোকে কি বলেছে তাড়াতাড়ি বল। উজান আরও এক পা এগিয়ে সে ধমকে উঠল। উজান তার দিকে ওভাবে তেড়ে আসায় শিরিন ভয়ে একদম ঘাবড়ে গেল। তার চোখ মুখে তখন ভয় স্পষ্ট ফুটে উঠেছে, যা সিআইডি এজেন্ট উজানের তীক্ষ্ণ চোখ এড়াতে পারল না। সে চোখ রাঙিয়ে তাকাতেই শিরিন আর কথা লুকাতে পারল না। তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর ডিরেক্ট। বাকি কথা শেষ হওয়ার আগে শিরিন গড়গড় করে কাঁপতে কাঁপতে সব বলতে শুরু করলো, বলছি উজান, প্লিজ মেরো না আমায়। তোমার ওই বউ, আই মিন মৌ,
তোমাকে আমার কাছে বন্ধক রেখেছে এবং এর বিনিময়ে আমার কাছ থেকে সব পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে চেয়ে নিয়েছে। এটাই ডিল হয়েছে আমাদের দুজনের মধ্যে, ট্রাস্ট মি। এর বাইরে আর কিচ্ছু নয়। হোয়াট? শিরিনের মুখ থেকে সত্যিটা শোনা মাত্রই ওজান পুরো করিডোর কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল। বিচ্ছমি তলে তলে এত বড় ফোন দিয়ে বসে আছে, প্রশ্ন ফাঁসের লোভে নিজের বরকে অন্যের কাছে বন্ধক দিয়ে দিল। কথাটা ভাবতেই উজানের পুরো গা শিউরে উঠল। এখন সে বুঝতে পারছে সামনে পরীক্ষা থাকার পরেও মেয়েটা কেন দিনরাত এমন রিল্যাক্সে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এই ধুরন্ধর মেয়েকে এখনই সাইজ না করলে নয়। উজান নিজের কপালে হাত দিয়ে চরম হতাশায় বিড়বিড় করে উঠল। শাশুড়ির মেয়ে করেছেটা কি? নিজের জামাইকে কেউ এক্সের কাছে বন্ধক দেয়? তুই কোন লেভেলের জাউরা মেয়েকে বউ করেছিস উজান? এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিতি, সেটাও ভালো ছিল। উজানের এমন কথাবার্তা শুনে শিরিনের মুখটা পুরো থমথমে হয়ে গেল। সে প্রচন্ড ভয়ে এক পা দুপা করে পেছনের দিকে পিছিয়ে যেতে লাগলো। অমনি উজান খাপ করে তার হাতটা চেপে ধরে চোখ রাঙিয়ে তাকালো। শাকচুন্নি, এখনই পালাচ্ছিস কোথায়? তার আগে বল, আমার ওই অবুজ আর নিষ্পাপ বউটাকে তুই এই কুবুদ্ধি দিয়েছিস, তাই না? শিরিন আমতা আমতা করে। আমি কেন তোমার বুকে এমন বুদ্ধিশুদ্ধি দিতে যাব? হ্যাঁ, তোমার বই তো নিজে থেকে আমার কাছে এসে সাধলো, এমনকি দুটো বিষয়ের প্রশ্নপত্র অলরেডি নিয়েও গেল। আর এখন তুমি সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ। জান, তোরই দোষ। আমার বউ না হয় অবুঝ, কিন্তু তুই কালনাগিনী আবার ড্যাং করে কিভাবে পরীক্ষার আগেই প্রশ্ন দিলি? বিড়ালের বাচ্চার মতো বউটা আমার এমনিতেই পড়তে চায় না, এখন তোর জন্য একেবারে গোল্লায় যাবে। যদি আমার বউ পরীক্ষায় ফেল করে তবে তোকে নর্দমায় চুবাবো। কালনাগিনী, নিজের দোষ ঢাকতে আমার নাবালিকা বউটার উপর দোষ চাপাস। শিরিনকে ওখানেই দাঁড় করিয়ে রেখে উজান এক প্রকার দৌড়ে ময়ূর সন্ধানে রওনা হলো। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়ে গেছে, আর সেটা কিনা প্রিন্ট করেছে প্রফেসরের ওয়াইফ। এই কথা জানাজানি হলে কি হবে? উজান আর কিছু ভাবতে পারছে না। অস্থির মাথায় সে করিডোর দিয়ে দ্রুত পা চালালো। এদিকে মৌ ক্লাসরুমে ঢুকে খুশিতে সবার সামনে ধীরে ধীরে করে নাচতে শুরু করেছে। স্বামীকে বন্ধক দিয়ে যে এত বড় একটা মুশকিল আসন হয়ে যাবে সে তা ভাবতেই পারেনি। যে কাজটা উজানের হাত পা ধরেও করা সম্ভব হয়নি, সেটা ওই শিরিন রায়নিকে দিয়ে কত সহজেই না হয়ে গেল। এখন অন্তত সে কোনো টেনশন ছাড়া বিন্দাস পরীক্ষা দিতে পারবে। হঠাৎ ললিতা তার সামনে এসে দাঁড়িয়ে কপাল কুঁচকে তাকালো। ললিতাকে দেখা মাত্রই মৌ মুখ বাঁকিয়ে অন্যদিকে সরে গেল। এই মেয়েটাকে দেখলে তার গা জ্বালা করে, পুরো দিনটাই মাটি হয়ে যায়। অথচ যেখানেই যায় এই আপদটার সাথে দেখা হয়। ললিতা হাত গুটিয়ে বাঁকা গলায় প্রশ্ন করলো, পাগলের মতো ওভাবে নাচছিস কেন? জামাইয়ের কথা মনে পড়েছে তাই নাচছি। আমার ইচ্ছে হলে আমি গাইবো, লাফাবো, তাতে তোর কি? হ্যাঁ, সর এখান থেকে, ডাইনি একটা। এরপর মৌ গিয়ে নিজের বেঞ্চে ধপ করে বসলো। তার এমন তেরা মুখ উত্তর শুনে ললিতা একটু খুশি হতে পারল না, বরং তার মনে একরাশ ক্ষোভ ও হিংসা জমা হলো। ঠিক তখনই ক্লাসরুমের দরজা দিয়ে হুড়মুড়ে ভিতরে ঢুকলে উজান। প্রফেসরকে এভাবে হঠাৎ ক্লাসে ঢুকতে দেখে সব ছাত্রছাত্রী তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এখন তো উজানের ক্লাস নেওয়ার সময় নয়, তবে সে কেন এই অসময়ে এলো তা কেউ বুঝতে পারল না। উজান কোনো দিকে না তাকিয়ে সোজা ময়ের বেঞ্চের সামনে গিয়ে দেয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। পেছন থেকে ললিতা আমতা আমতা করে প্রশ্ন করলো, স্যার, এনি প্রবলেম? উজান ললিতার দিকে এক পলকও না তাকিয়ে চরম বিরক্তিকর কণ্ঠে উত্তর দিল, নো, সিট ডাউন। আর মিস তাসফিয়া মৌ, প্লিজ কাম টু মাই কেবিন। উজানের গম্ভীর কণ্ঠের আদেশ শুনে মৌ মোটেও ভয় পেল না, বরং সে উজানের দিকে তাকিয়ে একদম 32টা দাঁত কেলিয়ে হাসলো। পুরো ব্যাপারটা বুঝতে না পারলেও সে খানিকটা আন্দাজ করতে পারছে যে উজান কেন এখন হন্য হয়ে এখানে ছুটে এসেছে। সে উজানকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে নিজের চুলগুলো আঙুল দিয়ে পিছনে উড়িয়ে বেশ ভাব নিয়ে বলল, সরি স্যার, আপনার সাথে আমি যদি এখন যাই তবে আমার বয়ফ্রেন্ড বড্ড রাগ করবে। সে একদমই চায় না যে আমি অন্য কোনো পরপুরুষের সাথে একা কোথাও যাই। ময়ের মুখ থেকে এমন অদ্ভুত ও অভাবনীয় উত্তর শুনে উজান ভরা ক্লাসের মাঝখানে পুরো ভ্যাবাচাকা খেয়ে থমকে গেল। জীবনের সে অন্তত নিজের বইয়ের কাছ থেকে এমন বাসমার্কা উত্তর আশা করেনি। বইয়ের এমন আজব উত্তর শুনে ক্লাসের সবাই একযোগে হু করে হাসতে শুরু করলো। উজান নিজের রক্তচক্ষু নিয়ে পুরো ক্লাসের দিকে একবার তাকাতেই মুহূর্তের মধ্যে পিনপত নীরবতা নেমে এলো। সবাই একদম চুপ।
উজান নিজের রাগ নিয়ন্ত্রণ করতে দাঁতে দাঁত চেপে আবারও বলল, মিস মৌ, আপনি কি ভদ্রভাবে আমার সাথে আমার কেবিনে যাবেন নাকি? উজানের কথা শেষ হওয়ার আগেই মৌ ডেস্কে হাত রেখে ফিসফিস করে বলে, সরি স্যার, আমি যেতে পারবো না। আমার বয়ফ্রেন্ড দেখলে আমার সাথে ব্রেকআপ করে দেবে। আপনার যা বলার আপনি প্লিজ এখানেই বলুন। জাস্ট 5 মিনিটস। এর মধ্যে আপনাকে আমি আমার কেবিনে দেখতে চাই, নয়তো আপনার পরীক্ষার খাতার নম্বর কেটে 0 করে দেওয়া হবে। জাস্ট মাইন্ড ইট। একদমে কড়া আলটিমেটাম দিয়ে উজান গটগট করে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল। উজানের যাওয়ার দিকে তাকিয়ে মই পার শুকনো ঢুক গেল। সে যাবে কি যাবে না তা নিয়ে গভীর ভাবনায় পড়ল। লোকটা বড্ড এক কথার মানুষ। যদি সত্যি সত্যি না যাওয়ার অপরাধে তার পরীক্ষার নম্বর কমিয়ে দেয় তখন কি হবে? কিন্তু অনেক ভেবেচিন্তেও মৌ শেষ পর্যন্ত কেবিনে গেল না, কারণ সে খুব ভালো করে জানে এখন উজানের কেবিনে একা একা গেলে তার উপর দিয়ে অনেক বড়সড় ঝড় বয়ে যাবে। তার চেয়ে বরং বাসায় গিয়ে উজানের মান ভাঙানো অনেক সহজ। সেখানে তার রাগ সামলাতে খুব বেশি ব্যাগ পেতে হবে না। এই ভেবে সে মনকে সান্ত্বনা দিয়ে একদম রিল্যাক্সে রইল। বিকেলের দিকে হসপিটালের সামনে সে অটোরিকশা থামতেই মৌ আর মেহের দুজনে নেমে পড়ল। আজ অনেকদিন পর তারা সাব্বিরকে দেখতে এসেছে। অবশ্য উজানকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি, পুরো বিষয়টাই গোপন রাখা হয়েছে। কিন্তু অটোরিকশা থেকে নামতেই ঠিক পেছনের একটা গাড়ির অনবরত কর্কশ হর্ন শুনে মৌ মেজাজ হারিয়ে চেঁচিয়ে উঠল, কোন শয়তানের নাতিরে অমন কানের কাছে হর্ন দিচ্ছিস? তোকে এক লাথি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দে। বলতে বলতে যেমনি মৌ পেছনের দিকে তাকালো অমনি সে পুরো গ্যাস বের হওয়া বেলুনের মতো চুপসে গেল। ওজা নিজের স্পোর্টস বাইকটার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মোর কলিজাটা যেন শুকিয়ে কাঠ। মানুষটাকে না বলে এত লুকিয়ে তারা এখানে এলো, অথচ সে কিনা ঠিক তাদের পেছনে এসে হাজির। ওজানের চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে আছে। ওজান নিজের বাইকটা এক পাশে পার করে 2 হাত বুকে বেঁধে মোর মুখে এসে দাঁড়ালো। তারপর একরাশ গাম্ভীর্য নিয়ে গম্ভীর স্বরে আওড়ালো, মিসেস চৌধুরী, কি যেন বলছিলেন আমায়? কাকে লাথি দিয়ে উগান্ডায় পাঠাবেন শুনি? মো জিভ কেটে কাদো কাদো মুখে তুতলাতে তুতলাতে বলল, আপনি? না না না, আমি আপনাকে কিছু বলিনি তো। এই বলে সে ওখান থেকে এক দৌড়ে পালাতে চাইল, কিন্তু উজান চিল পাখির মতো ক্ষিপ্ত গতিতে খাপ করেই ময়ূর নরম হাতটা শক্ত করে ধরে ফেলল। সে নিজের দাঁতে দাঁত পিষে কটমট করে তাকালো। উজান চৌধুরীর চোখ ফাঁকি দেওয়া? এত বড় সাহস! স্বামী বন্ধক রেখে প্রশ্ন আউট করা, আবার এখন না বলে হসপিটালে আসা। চলো বাসায়, আজ তোমাকে খুব ভালো করে মজা দেখাচ্ছি। তারপর উজান এক প্রকার জোর করে ময়ূর হাত ধরে হসপিটালের ভেতরে ঢুকে পড়ল। মেহের এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। এবার সে মুচকি হাসতে হাসতে তাদের পিছু পিছু হাঁটতে লাগলো। উজান করিডোর দিয়ে যাওয়ার সময় কটমট দৃষ্টিতে মৌকে ইচ্ছে মতো শাসিয়ে যাচ্ছিল, যা দেখে মেহের নিজে ঠোঁট চেপে হাসি সামলাতে আপ্রাণ চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যেই তারা সাব্বিরের কেবিনের একদম সামনে চলে এলো। কেবিনের দরজার হাতল ধরার ঠিক আগ মুহূর্তেই উজান হঠাৎ ঘুরে দাঁড়িয়ে অত্যন্ত কড়া গলায় ফিসফিস করে প্রতিধ্বনিত করলো, একদম চুপচাপ ভেতরে ঢুকবে, আর সাধারণ সৌজন্য বশত সাব্বিরকে ভালো মন্দ জিজ্ঞেস করবে। ভুলেও যদি তাকে জড়িয়ে টড়িয়ে ধরেছ তবে সোজা নিয়ে গিয়ে তেঁতুল গাছে উল্টো করে ঝুলিয়ে রাখবো। জাস্ট মাইন্ড ইট, মিসেস চৌধুরী। কে শুনে কার কথা? সঙ্গে সঙ্গেই উজানের করা নিষেধাজ্ঞা সত্ত্বেও কেবিনে ঢোকার পরই মৌ তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে সাব্বিরের কাছে চলে গেল। সাব্বির তখন মাত্রই বিছানায় আধশো অবস্থায় বসেছিল। অমনি মৌ আচমকা এসে তাকে জাপটে জড়িয়ে ধরল। মেয়েটার এমন আকস্মিক কাণ্ডে সাব্বির পুরোপুরি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে ভারত চোখে সরাসরি উজানের দিকে তাকালো। এই জড়িয়ে ধরার অপরাধে উজান তাকে এই দম বন্ধ করা হসপিটালে পাঠিয়েছে, আর আজ এখানে এসেও মেয়েটা একই কাণ্ড ঘটালো। উজান নিজের রক্তচক্ষু নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে যেন আক্ষরিক অর্থে আগুন ঝরছে। মৌ অবশ্য উজানের এই রুদ্রমূর্তি দেখেও না দেখার ভান করে মুচকি হাসলো। তারপর একগাল হেসে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, ওগো, তুমি এখন কেমন আছো? ময়ূর মুখে এইটুকু কথা শুনে সাব্বিরের গলায় যেন খাবার আটকে বিষম খাওয়ার উপক্রম হলো। সে মনে মনে ভাবলো খানিকটা সুস্থ হয়ে মাত্র বিছানায় উঠে বসেছে সে, আর এখনই এই মেয়েটা নিশ্চয়ই তাকে পুরোপুরি মার্ডার করতে এসেছে। নয়তো কেউ নিজের বড়ের সামনে এমন কথা বলে। পাশে সাব্বিরের মা বসে আছেন বলেই মৌ হয়তো উজানকে অতটা পরোয়া করছে না।
আর ওদিকে উজানের এমন বেহাল দশা দেখে মেহের এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে হাসছে। মৌ আবার ন্যাকামি মেশানো গলায় বলা শুরু করলো, কি গো, তুমি আমার সাথে কথা বলবে না? টেনশন নিও না, আমি যখন এসে পড়েছি তখন তোমাকে। তার বাকি কথা শেষ হওয়ার আগেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে সকলের সামনে এক ঝটকায় মুখে নিজের শক্ত বুকে টেনে নিল। প্রফেসরের এমন আকস্মিক কাণ্ডে কেবিনে থাকা সবার চোখ চরক গাছ হয়ে গেছে। মৌ অবশ্য মনে মনে খানিকটা আন্দাজ করছিল যে এমন কিছু একটা হতে পারে। সে খুব ভালো করে জানে উজান তাকে নিয়ে কতটা সেন্সিটিভ। অন্য কোনো পুরুষ তো দূর, নিজের ভাইয়ের সাথেও সে মুখে সহ্য করতে পারে না। কিন্তু মৌ সহজে পিছিয়ে যাওয়ার পাত্রী নয়। সে রাগান্বিত কণ্ঠে প্রতিধ্বনিত করে, এই রাক্ষস লোক, ছাড়ুন আমায়। আপনি কে? হ্যাঁ, আপনি জানেন না একটা মেয়ে মানুষের গায়ে তার অনুমতি ছাড়া টাচ করতে নেই? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। ততক্ষণে ওজনের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে আর কোনো কথা না বাড়িয়ে এক ঝটকায় মুখে নিজের চওড়া কাঁধে তুলে নিল। যেভাবে ঝড়ের গতিতে সে কেবিনে এসেছিল ঠিক সেভাবেই ওখান থেকে বেরিয়ে যেতে যেতে কড়া গলায় আওড়ালো, শাশুড়ির মেয়ের দেখছি দিন দিন সাহস বড্ড বেড়ে যাচ্ছে, তাই না? জাস্ট ওয়েট, বাসায় চলো আজকে। বাসায় গিয়ে খুব ভালো করে দেখাচ্ছি এই সাহস কোথায় গিয়ে থাকে। মা ওজানকে নামানোর জন্য তার পিঠে এলো পাথারি থাপ্পড় মারতে লাগলো। নিজের বড় বড় নখটি খামচে ধরলো, তবু ওজান তাকে এক চুলো ছাড়লো না। হসপিটালের করিডোরে থাকা সাধারণ মানুষ ও স্টাফরা হাঁ করে তাদের এই কাণ্ড দেখছিল। ঠিক তখনই পরিস্থিতি বেগতিক দেখে মৌ চিৎকার করে উঠল, কেউ বাঁচান আমায়, আমাকে এই খাটাস লোকটা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। হেল্প মি, প্লিজ হেল্প মি। আমার চিৎকার শুনে হসপিটালের দুজন লোক এগিয়ে এসে হুট করেই উজানের সামনে পথ আটকে দাঁড়ালো। উজানাতে প্রচন্ড বিরক্ত ও ক্ষিপ্ত হলো। সে নিজের দাঁতে দাঁত পিষে কটমট করে বলল, আমি কোনো কিডন্যাপার নই। এটা আমার 3 কবুল বলে বিয়ে করা নিজের বৈধ বউ। শালি প্রচণ্ড পাজি আর 13 মুখ হয়েছে, তাই ওকে আজ একটু শিক্ষা দিতে নিয়ে যাচ্ছি। আর এখন যদি কেউ আমার পথ আটকানোর চেষ্টা করেন তবে তার কপালে শনি। ওজানের চওড়া শরীরের চাহনি দেখে বাকি কথা শেষ হওয়ার আগেই লোক দুজন চট করে পথ ছেড়ে সরে দাঁড়ালো। এরপর ওজন ওর আগে ফুসতে ফুসতে গড়গড় করে হসপিটাল থেকে বেরিয়ে গেল। এদিকে তারা চলে যেতে সাব্বির একটা দীর্ঘশ্বাস ফেলল। যাক, একটা বড়সড় টর্নেডো তার উপর দিয়ে চলে যায়নি ভেবে সে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলল। ওদিকে মেহের এতক্ষণ নিজের পেটে হাত দিয়ে হাসি চেপে রেখেছিল, কিন্তু ওজানরা চলে যেতে সেবার খিলখিল করে শব্দ করে হেসে উঠল। তাকে ওভাবে হাসতে দেখে সাব্বির ধমক দিয়ে উঠল, আর সাথে সাথে মেহেরের হাসি উঠাও হয়ে গেল। সে চোখ মেলে গেল। মেহের কুচকে জিজ্ঞেস করলো, ভাইয়া ওভাবে ধমক দিলে কেন? এখন কি একটু আমি হাসতে পারবো না? ভাইন রে, তুই বুঝতে পারিস না সামনে আমাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। রোহান ভাইয়া আজই বিদেশ থেকে দেশে ফিরছেন। এবার তুই একটু ভেবে দেখ, যদি ভাইয়া কোনোভাবে জানতে পারেন যে ওনার আদরের ফুলের বিয়ে হয়ে গেছে, তখন কি অবস্থা হওয়াটা হবে। হোয়াট? তোমাকে কে বললো বড় ভাইয়া আজ আসবে? ভাইয়া প্লেনে ওঠার ঠিক আগ মুহূর্তে আমার সাথে ফোনে কথা বলেছেন। আমি এখন এটাই ভাবছি যে কি হবে। আমরা তো ভাইয়ার কথা বিন্দুমাত্র না ভেবেই ওনার ফুলকে তার নিজের ভালোবাসার মানুষের হাতে তুলে দিলাম, কিন্তু এখন ভাইয়া এসে যখন সব জানবেন তখন কি হবে। আমিও কিছু বুঝতে পারছি না ভাইয়া, তবে এবার মনে হচ্ছে সত্যি খারাপ কিছু একটা হতে চলেছে। প্রায় ঘন্টা খানেকের পর উজান মুখে নিয়ে এসে বাসার সামনে নিজের ব্যাগটা থামালো। সে এতক্ষণ ময়ূর হাতটা লোহার মতো শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল, যাতে মেয়েটা কোনো সুযোগে পালিয়ে যেতে না পারে। কোনো রকমে ব্যাগটা একপাশে স্ট্যান্ড করে রেখে যেমনি উজান মুখে নিয়ে সামনে এগোতে যাবে, অমনি মোর সুযোগ বুঝে তার হাতে সজোরে এক কামড় বসিয়ে দিল। আচমকা এমন আহামকি কাণ্ড ঘটবে তা উজান ভাবতে পারেনি। তার পুরো ব্যাপারটা বুঝতে তার খানিকটা ব্যাগ পেতে হলো। সেই সুযোগে মৌ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজেকে মুক্ত করে এক ছুটে বাসার ভেতরে প্রবেশ করলো। উজানও নিজের হাতের ব্যথা অগ্রাহ্য করে তার পিছু পিছু ছুটলো, কারণ সে খুব ভালো করে জানে এই তেরামুখ মেয়েটাকে এখন যদি কোনোভাবে ধরতে না পারে তবে আজ সারা রাতেও সে আর তার হাতের নাগালে আসবে না। উজান পেছন থেকে রেগে চিৎকার করে উঠল, পিচ্ছি, দাঁড়াও বলছি। জীবনেও না। মৌ পেছনের দিকে এক পলক তাকিয়েই গতি আরো বাড়িয়ে দিল। মৌ দৌড়ে গিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। সোফা টেবিলের আড়াল করে সেদিক ওদিক ছুটতে লাগলো। উজানও নাছর বান্দার মতো তার পিছু পিছু তাড়া করলো। অবশেষে মৌ নিজের প্রাণ বাঁচাতে 2 তলার আর নিজের রুমের দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটা তড়িঘড়ি করে বন্ধ করার আগেই
উজান ঝড়ের গতিতে রুমের ভেতর প্রবেশ করলো। রুমে ঢুকে উজান খটাস করে দরজাটা ভেতর থেকে লক করে দিল। সে রুমের এসিটা ফুল পাওয়ারে অন করে দিয়ে নিজের শার্টের উপরের দুটো বোতাম আলগা করতে করতে ধীর পায়ে মোর দিকে এগিয়ে যেতে লাগলো। উজানকে ওভাবে এগিয়ে আসতে দেখে মো ভয় একদম সেটে গেল। আর লোকে বলে মানুষ নাকি নিজের বিপদ থেকে নিজেকে উদ্ধার করে, আর মো যেন নিজের বিপদ নিজেই ডেকে আনে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। এক সময় দেয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল, আর পালানোর কোনো পথ নেই। তা দেখে মোর শুকনো ঢুক গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে উজানের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আমার কাছে একদম আসবেন না, বলে দিলাম। উজান কোনো কথা না বলে ঝড়ের ব্যাগে এগিয়ে সে মোয়ের দু হাত দেয়ালের সাথে চেপে ধরল। মো একরাশ ভয়ার্থ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আর লোকটা যতই তার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ততই মোয়ের বুক ধুকধুক করছে। তার হৃৎপিণ্ড যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। মনে হচ্ছে এই বছর কুটুর থেকে বেরিয়ে আসবে। উজান আর এক মুহূর্ত দেরি করল না। পর মুহূর্তেই সে মোয়ের গলার ভাঁজে নিজের মুখ ডুবালো। উজানের সেই তপ্ত পুরুষালী ছোঁয়ায় অস্বাভাবিকভাবেই কেঁপে উঠল মৌ। উজান তার এক হাত দিয়ে মোর কোমর শক্ত করে আঁকড়ে ধরেছে এবং অন্য হাত দিয়ে তার দুই হাত বন্দি করে রেখেছে। মৌ আপ্রাণ চেষ্টা করছে নিজেকে তার বাহু বন্ধন থেকে ছাড়ানোর, কিন্তু প্রতিবারই তার চেষ্টা বৃথা হচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শক্তির কাছে সে নিতান্ত এক অবলা বালিকা। হঠাৎই উজান তার গলার নরম চামড়ায় আলতো করে নিজের ওষ্ঠাধর ছোঁয়ালো। সাথে সাথেই এক তীব্র শিহরণে চোখ বুজে নিল মৌ। ঠিক তখনই তার কানের কাছে উজানের সে ভারী ও মাদকতাময় কণ্ঠস্বর ভেসে এলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।